হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর রেডক্স রিয়াকশন যে চ্যাপ্টারটা, সেখানে আগে কিছু ইন্ট্রোডাকশন আলোচনা করা হয়েছিল। জারণ সংখ্যা কী, কীভাবে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হয়, এইভাবে কতগুলো বিষয়ে ইন্ট্রোডাকশনের পার্টে আলোচনা করা হয়েছিল। আজকে যে সেকেন্ড ভিডিও, সেটাতে আমরা কতগুলো বিশেষ বিশেষ যৌগ, যেগুলো একটু জারণ সংখ্যাগুলো নির্ণয় করা একটু অসুবিধাজনক, বিশেষ করে স্ট্রাকচার না আঁকলে, স্ট্রাকচারটা যদি না আঁকা হয় তাহলে জারণ সংখ্যাটা নির্ণয় করা ভুল হয়ে যেতে পারে। সেরকম ধরনের কিছু যৌগ আজকে আলোচনা করব, তার জারণ সংখ্যা নির্ণয়। যেমন ফার্স্ট চলে আসি BaO2। BaO2তে এখানে অক্সিজেন মনে হতে পারে যে জারণ সংখ্যা -2, তাহলে দুটোর জন্য -4, তাহলে বেরিয়াম +4। তা কিন্তু নয়। এখানে খেয়াল রাখতে হবে যে BaO2 স্ট্রাকচারটা যদি আমরা দেখি, অক্সিজেন অক্সিজেন বন্ডিং আছে। অক্সিজেন অক্সিজেন যখন বন্ডিং থাকে, এরকম ধরনের বন্ডিংকে বলা হয় পারঅক্সাইড বন্ধন। তা পারঅক্সাইড বন্ধন যখন থাকে, তখন সেক্ষেত্রে সেই অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1। এর জারণ সংখ্যা হচ্ছে -1, অর্থাৎ দুটো অক্সিজেন প্রত্যেকটা জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে এবার বেরিয়ামের জারণ সংখ্যা আমরা যদি x ধরি, তাহলে আগের মতোই হিসাব করতে হবে। x এখানে আছে প্লাস, দুটো অক্সিজেনের জন্য -2 = 0, দেয়ারফর x +2। তাহলে সেখানে বেরিয়ামের জারণ সংখ্যা আমরা যেটা পাচ্ছি সেটা হলো +2। এটা কিন্তু +4 কিন্তু নয়, কিন্তু এর সঙ্গে খুব কমন একটা যৌগ আছে, যেটা হচ্ছে MnO2। MnO2তে কিন্তু এরকম ধরনের কোনো পারঅক্সাইড লিঙ্কেজ নেই। MnO2 স্ট্রাকচারটা হচ্ছে এরকম জাস্ট, সেখানে কিন্তু ও বন্ডিং নেই। দুটো অক্সিজেন, প্রত্যেকটার অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে দুটোর জন্য -4। তাহলে ওভারঅল যেহেতু চার্জ 0, তাহলে সেক্ষেত্রে Mn এর জারণ সংখ্যা যেটা হবে সেটা হবে +4। এক্ষেত্রে কিন্তু Mn এর জারণ সংখ্যা কিন্তু +4। তাহলে MnO2 আর BaO2 এটা কিন্তু খেয়াল রাখতে হবে। BaO2-র ক্ষেত্রে হচ্ছে +2 আর MnO2-র ক্ষেত্রে +4। এরপরে যৌগটা যেটা চলে আসি, সেটা হচ্ছে KO2। এ হচ্ছে পটাশিয়াম, এটি হলো পটাশিয়াম সুপার অক্সাইড। তা KO2-তে আমাদের অক্সিজেনের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। অক্সিজেন কিন্তু কিছু কিছু যৌগে ভ্যারাইটিস টাইপ, মানে বিভিন্ন ধরনের জারণ সংখ্যা প্রদর্শন করে। তাহলে এখানে পটাশিয়াম আমরা আগে বলেছিলাম যে কোনো যৌগে তার জারণ সংখ্যা হয় +1। তাহলে যদি পটাশিয়াম যদি +1 হয়, তাহলে এটা আমরা +1 লিখলাম। এবার তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? দুটো অক্সিজেন আছে, তো দুটোর জন্য x, তাহলে দুটোর জন্য হবে 2x, প্রতিটার জন্য x করে, দুটোর জন্য 2x। তাহলে 2x তারপরে হলো +1 = ওভারঅল চার্জ কি? ওভারঅল চার্জ হচ্ছে 0, কারণ কোনো চার্জ নেই। তাহলে 2x + 1 যদি 0 হয়ে যায়, তাহলে সেখানে আমরা x কী পাবো? x -1/2। x -1/2। এইটা তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা যেটা আমরা পাচ্ছি, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2, অর্থাৎ জারণ সংখ্যা কিন্তু ফ্র্যাকশান বা ভগ্নাংশ কিন্তু হতে পারে, যেটা কিন্তু যোজ্যতার ক্ষেত্রে হয় না। এটা কিন্তু জারণ সংখ্যা এবং যোজ্যতার মধ্যে একটা বিশেষ পার্থক্য। যোজ্যতা হয় সবসময় কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু জারণ সংখ্যা কিন্তু আমরা এখানেই দেখলাম ভগ্নাংশ কিন্তু হতে পারে। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। এবারে চলে আসি HN3। HN3-তেও নাইট্রোজেনের যদি আমাদের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নির্ণয় করতে হয়, তাহলে আমরা কী করব? হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা বলেছি যে ধাতব হাইড্রাইড ছাড়া অন্য সব যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তাহলে এটা যদি +1 হয়, এবার তিনটে নাইট্রোজেন আছে, প্রতিটার জন্য x, তাহলে 3x + 1 = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x -1/3, অর্থাৎ নাইট্রোজেনের জারণ সংখ্যা হলো -1/3। এটা কিন্তু একটা ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার। এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এরপরে চলে আসি ক্রোমিয়াম অক্সাইড, CrO5। একটা বিশেষ ধরনের অক্সাইড। এটা কিন্তু যদি আমরা স্ট্রাকচার না করি, তাহলে কিন্তু অনেকেই ভাববে যে 5টা অক্সিজেন 5 × -2, তাহলে ক্রোমিয়াম +10। তা কিন্তু নয়। ক্রোমিয়ামের অক্সাইড, যে ক্রোমিয়াম পেন্টঅক্সাইড যেটা, এর কিন্তু স্ট্রাকচারটা এরকম বাটারফ্লাই স্ট্রাকচার। এখানে দেখা যাচ্ছে এই যে অক্সিজেনগুলো রয়েছে, এগুলো কিন্তু পারঅক্সাইড অক্সিজেন। তাহলে 4টে অক্সিজেন, এগুলো হচ্ছে পারঅক্সাইড অক্সিজেন, আর একটা সিম্পল অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেনগুলো, 4টে অক্সিজেন, প্রতিটার পারঅক্সাইড অক্সিজেন থাকলেই তার জারণ সংখ্যা হয় -1। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? -4 4টের জন্য, আর একটা হচ্ছে সিম্পল অক্সিজেন এইটা। তাহলে এর জন্য জারণ সংখ্যা কত? এর জন্য জারণ সংখ্যা হলো -2। আর ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি আমরা x ধরি, তো +x, এবং ওভারঅল চার্জ কিছু নেই, তার মানে দ্যাট ইজ =0, অর্থাৎ সেখান থেকে আমরা পাচ্ছি যে x +6। ক্রোমিয়ামের জারণ সংখ্যা CrO5-এ +6। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। CrO5 সেটা কিন্তু ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6।
এবারে চলে আসবো Na2H2O3, আর একটা খুব গুরুত্বপূর্ণ যৌগ সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের যে স্ট্রাকচার সেটা হচ্ছে এবার এইরকম ধরনের, দুটো সালফার কিন্তু একই রকম এনভায়রনমেন্টে নেই। এই সালফারের সঙ্গে এই সালফারের একটা অসমযোজী বন্ধন রয়েছে, অর্থাৎ এখান থেকে দুটো ইলেকট্রন শিফট করেছে এর দিকে, এর যে সালফারের যে ভ্যাকেন্ট অরবিটাল সেখানে শিফট করেছে। তাহলে কি এই সালফার দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য এর জারণ সংখ্যা হয়ে গেল -2। আর এবারে দেখতে হবে যে বাকি যে অ্যাটমগুলো আছে তাদের জারণ সংখ্যা কত। সোডিয়াম আমরা আগেই বলেছি যে কোনো যৌগে সোডিয়াম থাকে না কেন তার জারণ সংখ্যা +1, তাহলে এটাও জারণ সংখ্যা হচ্ছে +1। এগুলো হচ্ছে কোনো পারক্সাইড অক্সিজেন নেই, পারক্সাইড অক্সিজেন মানে ও বন্ডিং থাকবে, এখানে কিছু নেই। তাহলে প্রতিটা অক্সিজেন কিন্তু এখানে -2, এটাও -2, এটাও -2। তাহলে দেখা যাচ্ছে যে যদি এই সালফারটাকে আমরা X ধরি তাহলে ওভারঅল চার্জ হিসাব করলে দেখা যাচ্ছে কি অত -2 -2 -2 অর্থাৎ -6, +1 +1 মানে +2, আর এদিকে হচ্ছে -2। তা +2 -2 ক্যান্সেল হয়ে গেল, তো এটা লিখছি না। তাহলে x - 6 = 0, দেয়ারফর x = +6। তার মানে এই যে সালফারটা এর জারণ সংখ্যা হচ্ছে +6, আর এই যে সালফার এর জারণ সংখ্যা কিন্তু -2। দুটো কিন্তু আলাদা সালফার, দুটো আলাদা এনভায়রনমেন্টে আছে, তার জন্য কিন্তু তাদের জারণ সংখ্যা কিন্তু আলাদা। এটাকে কিন্তু একসঙ্গে ওভারঅল করে ক্যালকুলেশন করলে কিন্তু ভুল আসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটা সালফারের জারণ সংখ্যা হলো এটা +6, আর এটা জারণ সংখ্যা হচ্ছে -2। কাজে যদি পরীক্ষায় প্রশ্ন থাকে এইভাবে কিন্তু স্ট্রাকচার করে তারপর দুটো সালফারের জারণ সংখ্যা বলতে হবে। পরের যেটা আসবো সেটা হলো NH4NO3। NH4NO3-তে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এখানে কিন্তু দুটো আছে, এখানেও তাই। একসঙ্গে কিন্তু সবগুলোকে যদি আমরা করে যদি হিসাব করি দুটো নাইট্রোজেনকে, তাহলে কিন্তু ভুল হবে। আমার এখানে কি করতে হবে, একে ব্রেক করতে হবে আয়নিক ফর্মে, NH4+ আর NO3-। এবার NH4+-এর মধ্যে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার হিসাব করব, আর NO3-এর মধ্যে নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার হিসাব করব। তো এখানে 4টে হাইড্রোজেন আছে, প্রতিটা জারণ সংখ্যা +1। আর তাহলে নাইট্রোজেন যদি X হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা যেটা ভাবছি যে X + 4 = ওভারঅল চার্জ কিন্তু একটা +1 আছে, তাহলে +1। তার মানে এখানে আমরা কী পাচ্ছি, X = -3, অর্থাৎ এই যে NH4NO3-তে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, আর NO3 যে মাইনাস, NH4+-এর ক্ষেত্রে -3 হলো, তার NO3- এর ক্ষেত্রে কত হবে, NO3- এর ক্ষেত্রে 3টে অক্সিজেন, -2 × 3 মানে -6, আর নাইট্রোজেন আমরা X ধরলাম, তাহলে ওভারঅল চার্জ হচ্ছে -1 = দেয়ারফর X = +5। তাহলে এখানে আমরা নাইট্রোজেনের জারণ সংখ্যা যেটা পাচ্ছি সেটা হলো +5। তার মানে NH4NO3-তে দুটো যে নাইট্রোজেন আছে এদের জারণ সংখ্যা কিন্তু আলাদা আলাদা, একটাতে -3 আর একটা হচ্ছে +5। এবারে চলে আসবো CaOClCl অর্থাৎ ব্লিচিং পাউডার। CaOClCl এই কম্পাউন্ডটাকেও আমাকে কিন্তু ব্রেক করতে হবে। এটা হচ্ছে Ca2+ প্লাস OCl- প্লাস Cl-, এইভাবে আমরা ব্রেক করব। তাহলে এখানে Cl- যখন আমরা পাচ্ছি, অর্থাৎ সেই ক্লোরিনটা জাস্ট জারণ সংখ্যা তাহলে কত হচ্ছে, মাইনাস মানেই যেখানে তার জারণ সংখ্যা হচ্ছে -1। আর এই যে ক্লোরিনটা রয়েছে এখানে কিন্তু অক্সিজেন আর ক্লোরিন দুটো মিলিয়ে -1 ওভারঅল চার্জ। অক্সিজেনের জারণ সংখ্যা -2, ক্লোরিনটাকে আমরা X ধরলাম, = কত, -1। তাহলে দেয়ারফর X = কত, এখানে +1। অর্থাৎ এই যে ক্লোরিন, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হলো +1, আর এই যে ক্লোরিন এটার কিন্তু জারণ সংখ্যা হচ্ছে -1। অর্থাৎ এটা যদি আমরা এখানে লিখে দিই, এটা হলো +1 আর এটা হচ্ছে -1। এইগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু এক্সেপশনাল। এবারে আসবো H2SO5। H2SO5 হচ্ছে এরকম ধরনের স্ট্রাকচার, এটা হচ্ছে পারক্সি সালফিউরিক অ্যাসিড, পারক্সি মনোসালফিউরিক অ্যাসিড। তা পারক্সি মনোসালফিউরিক অ্যাসিডে অনেকেই ভাবতে পারে এখানে সালফার, তাহলে অক্সিডেশন নাম্বারটা হিসাব যদি করা হয় সিম্পল +8, কিন্তু আগেই বলা হয়েছে যে সালফারের ম্যাক্সিমাম হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার সেটা +6, তাহলে এখানে +8 কিন্তু হওয়া সম্ভব নয়। তাহলে এর স্ট্রাকচার আমাকে করতে হবে। স্ট্রাকচার করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো অক্সিজেন রয়েছে, পারক্সাইড। বারবারই বলছি যে ও যদি বন্ডিং থাকে তখন তাকে বলা হয় পারক্সাইড, এবং সেক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার -1 হয়। তাহলে দুটোর জন্য -1 করে হয়ে গেল। এইগুলো কিন্তু সিম্পল অক্সিজেন, কারণ এখানে কোনো ও বন্ডিং নেই। তাহলে এইগুলোর প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার কত, -2, এটাও -2, এটাও -2। তাহলে এবার হচ্ছে কি ওভারঅল কত দেখা যাচ্ছে, সালফার যদি X হয় আর হাইড্রোজেন হচ্ছে কত, +1। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে X = আমরা যেটা পাবো সেটা হচ্ছে +6। হিসাব করলে একই রকমভাবে -2 অর্থাৎ -6, দুটো -1 -8 আর দুটো +1, তার মানে হচ্ছে কত, X
মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, দেওয়ার পর এক্স ইজ ইকুয়াল টু প্লাস সিক্স। সালফারের অক্সিডেশন নাম্বার কিন্তু এখানে প্লাস সিক্স। ওলিয়াম আমাদের আর একটা পরিচিত যৌগ, H2H2O7। স্ট্রাকচার না করলে কিন্তু সালফারের অক্সিডেশন নাম্বার এখানে মনে হবে 2 মাইনাস 14, আর এখানে হচ্ছে 2 মানে অর্থাৎ প্লাস 7 মনে হবে, কিন্তু তা নয়। প্লাস এখানে কিন্তু আমরা যদি এখানে হিসাবটা করি দেখে নিই, তাহলে দেখবো যে সালফারের সঙ্গে এখানে অক্সিজেন রয়েছে, এইদিকে এরকমভাবে রয়েছে। তো সালফার অক্সিজেন অক্সিজেন ও এদিকে আমার একটা এইরকম ধরনের এর হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, এটা কিন্তু আমরা এমনিও হিসাব করলেও কিন্তু একই রকম আসবে। দুটো সালফারে কিন্তু এনভায়রনমেন্ট একই আছে। দেখা যাচ্ছে যে -14 আর +2 অর্থাৎ -12, আর দুটো সালফার, তাহলে 2x -12 ইজ ইকুয়াল টু 0, তাহলে দেওয়ার পর x ইজ ইকুয়াল টু +6। তাহলে এখানেও কিন্তু প্রতিটা সালফারের অক্সিডেশন নাম্বার +6, এটাও +6, এটাও +6। এটা কিন্তু এমনি করলেও হয়ে যাচ্ছে, আবার যদি আমরা স্ট্রাকচার করি তাহলে কিন্তু সেক্ষেত্রে একই রকম আসবে। এরপরে যেটা চলে আসবো H2H2O8, এটা হচ্ছে পার ডাই সালফিউরিক অ্যাসিড। H2H2O8 পার ডাই সালফিউরিক অ্যাসিড। পার ডাই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে অবশ্যই স্ট্রাকচার করতে হবে, নাহলে কিন্তু সালফারের অক্সিডেশন নাম্বার কিন্তু ভুল আসবে। তাহলে এখানে পার ডাই সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার আমরা করেছি, দেখা যাচ্ছে একটা ও বন্ডিং মানে পারঅক্সাইড বন্ডিং রয়েছে। তাহলে পারঅক্সাইড বন্ডিং মানেই হচ্ছে কিন্তু এই দুটো -1। এবার বাকি যে অক্সিজেনগুলো রয়েছে এগুলো হচ্ছে সিম্পল অক্সিজেন। তাহলে 1 2 3 4 5 6 ছটা হাইড্রোজেন, তাহলে ছটা হাইড্রোজেনের জন্য -2 অর্থাৎ -12। দুটো পারঅক্সাইড অক্সিজেন তার মানে হচ্ছে -2, আর হাইড্রোজেন আছে কটা? 1, এখানে একটা হাইড্রোজেন 2, দুটো হাইড্রোজেন। তো দুটো হাইড্রোজেন থাকার জন্য হচ্ছে +2। দুটো হাইড্রোজেন থাকার জন্য +2, দুটো সালফার, তার জন্য প্রতিটার জন্য একই রকম এনভায়রনমেন্টে আছে, তার জন্য প্রতিটার জন্য যদি x হয় তাহলে দুটোর জন্য 2x, ওভারঅল 0। এখান থেকে আমরা পাচ্ছি therefore x ইজ ইকুয়াল টু, আমরা কী পাবো, x ইজ ইকুয়াল টু +6। এখানে x ইজ ইকুয়াল টু +6, অর্থাৎ দুটো যে সালফার আছে প্রত্যেকটারই কিন্তু অক্সিডেশন নাম্বার কিন্তু +6। এটা কিন্তু অবশ্যই স্ট্রাকচার করতে হবে, নাহলে কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশনে কিন্তু ভুল আসবে। +7 হয়ে যাওয়ার কথা, যদি আমরা সিম্পলভাবে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু +7 হয়ে যাবে, সেটা কিন্তু নয়। সালফারের অক্সিডেশন নাম্বার কিন্তু এখানে +6 দুটোর ক্ষেত্রেই। পরের যেটা চলে আসবো সেটা হচ্ছে H2H2O6 ডাইথায়োনিক অ্যাসিড। ডাইথায়োনিক অ্যাসিড যখন আমরা এখানে করছি তখন তার যে স্ট্রাকচার সেটা আমরা দেখতে পাচ্ছি কীরকম, সালফার সালফার বন্ডিং আছে, আর এরকম ধরনের ডবল বন্ড এইটা। তাহলে এটাকে যদি এইভাবে করা হয়, এখানে খুব সিম্পল, কোনো পারঅক্সাইড অক্সিজেন নেই, দুটো সালফারই একই এনভায়রনমেন্টে আছে, কাজে আমরা কিন্তু সিম্পল ক্যালকুলেশন করে এটা কিন্তু করতে পারি। সিম্পল ক্যালকুলেশন যদি করা হয় তাহলে সেখানে অক্সিজেন কতগুলো, 1 2 3, তিনটে অক্সিজেন, এদিকে তিনটে, ছটা অক্সিজেন, দ্যাট ইজ -12, প্রতিটা অক্সিজেন -2, দুটো হাইড্রোজেন আছে তার মানে +2, আর দুটো সালফার একই এনভায়রনমেন্টে আছে তার মানে +2x ইজ ইকুয়াল টু 0। তাহলে দেয়ারফর x ইজ ইকুয়াল টু +5, 2x ইজ ইকুয়াল টু 10 অ্যান্ড x ইজ ইকুয়াল টু +5, অর্থাৎ দুটো সালফারের কিন্তু অক্সিডেশন নাম্বার +5। পরেরটা চলে আসছি H2S4O6 টেট্রাথায়োনিক অ্যাসিড। আগেরটা হলো ডাইথায়োনিক অ্যাসিড, এটা হচ্ছে টেট্রাথায়োনিক অ্যাসিড। টেট্রাথায়োনিক অ্যাসিডের ক্ষেত্রে তার যে স্ট্রাকচার সেটা কীরকম পাচ্ছি, সালফার সালফার মাঝখানে দুটো বন্ডিং আছে, তারপরে বাকি যেটা ছিল সেরকমই। কাজে এখানে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো সালফার যেহেতু মাঝখানে তারা পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে আছে, তাহলে এদের কিন্তু অক্সিডেশন নাম্বারটা, দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, কাজে অক্সিডেশন নাম্বারটা এদের কিন্তু 0 ধরতে হবে, কারণ সালফার সালফার বন্ডিং, কেউ মোর ইলেকট্রোনেগেটিভ আর লেস ইলেকট্রোনেগেটিভ নয়, কাজে এদের অক্সিডেশন নাম্বার কিন্তু 0। আর এই যে একইভাবে এদিকে সালফারটাকে হিসাব করব এবং এদিকে সালফারটাকে হিসাব, এদিকে যদি হিসাব করা হয় 1 2 3 তিনটে অক্সিজেন আছে, তার মানে -6 আর +1, তাহলে থাকছে কত, -5। তাহলে এর উপর যদি আমরা +5 করে দিই তাহলে 0 হয়ে যাচ্ছে। একইভাবে এটার ক্ষেত্রেও তাই, +5 করলে দিকটা 0 হয়ে যাচ্ছে। কাজে যদি H2S4O6 থাকে টেট্রাথায়োনিক অ্যাসিড, তাহলে আমাকে কিন্তু এরকমভাবে স্ট্রাকচারটা করতে হবে। এবারে যেটা চলে আসবো সেটা হচ্ছে যে H2P4O7 পাইরোফসফরিক অ্যাসিড। পাইরোফসফরিক অ্যাসিড অনেকটা ওলিয়ামের মতো স্ট্রাকচার, একইভাবে আমাদের এই স্ট্রাকচার করে করলেও হবে, না করে করলেও অসুবিধে নেই। অক্সিজেন সংখ্যা দেখে নিচ্ছি আমরা, তিনটে, এদিকে তিনটে 6টা আর একটা 7টা অক্সিজেন,
তাহলে 7টা যদি অক্সিজেন থাকে তাহলে সেক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার 7 × -2 দ্যাট ইজ -14। আর হাইড্রোজেন আছে কটা? দুটো, তার মানে +2। হাইড্রোজেন সরি দুটো না, এটা অ্যাকচুয়ালি হবে H4P4O7। H4 দুটো চারটে, দুটো টোটাল হাইড্রোজেনের সংখ্যা কিন্তু চারটে, কাজে এটা কিন্তু H4P4O7। H4P4O7, তাহলে সেখানে আমরা কি পাচ্ছি? -14, আর এখানে হচ্ছে +4, আর দুটো ফসফরাস আছে, প্রতিটার জন্য যদি x হয় তাহলে হচ্ছে +2x, তাহলে = ওভারঅল চার্জ 0। সেখান থেকে আমরা পাচ্ছি x +5। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন যে সমস্ত কম্পাউন্ডগুলো রয়েছে তাদের অক্সিডেশন নাম্বারগুলো আমরা কিন্তু হিসাব করছি। আর একটা কম্পাউন্ড দিই, সেটা হচ্ছে যে CuNH3 2- একটা কমপ্লেক্স জটিল যৌগ, তার যদি অক্সিডেশন নাম্বার, কপারের অক্সিডেশন নাম্বার হিসাব করতে হয়, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে CuNH3, এটা সরি NH3 এটা একটু ভুল আছে, NH3 মানে অ্যামোনিয়া চারটে আছে। এবার অ্যামোনিয়া ইটসেলফ কিন্তু নিউট্রাল, তো অ্যামোনিয়া যদি ইটসেলফ নিউট্রাল হয় তাহলে চারটে যদি থাকে তাহলে প্রতিটা অ্যামোনিয়ার জন্য কি 4 × 0, অ্যামোনিয়া কিন্তু কোনো চার্জ নেই। আর কপারের অক্সিডেশন নাম্বার আমরা যদি ধরে নিই x, তাহলে এবার কি ওভারঅল চার্জ, তাহলে এখানে দেখা যাচ্ছে CuNH3 এটা কিন্তু 2+ হয়, এটা একটু ভুল ছিল। 4 × 0 + x = ওভারঅল চার্জ দ্যাট ইজ +2, সো x +2, অর্থাৎ কপারের অক্সিডেশন নাম্বার কিন্তু এখানে হবে +2। এইভাবে এগুলো কতগুলো আমরা এক্সেপশন আজকে আলোচনা করলাম, সেইগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। জাস্ট কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। FeCO5 আয়রন পেন্টাকার্বনিল, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার এটা হিসাব করতে হবে। K4FeCN6 পটাশিয়াম ফেরোসাইনাইড আয়রনের অক্সিডেশন নাম্বার, আর হচ্ছে NiCl4 2- নিকেলের অক্সিডেশন নাম্বার। এই তিনটে কিন্তু হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা করে দেখতে পারো যে এদের অক্সিডেশন নাম্বারগুলো কত হচ্ছে। এবারে কিছু জৈব যৌগের কার্বন পরমাণু জারণ সংখ্যা নির্ণয়, এটা কিন্তু আমরা একবার দেখে নিই। জৈব যৌগেরও কিন্তু জারণ সংখ্যা নির্ণয় করতে হতে পারে, তা সেখানে টেকনিকটা একটু আলাদা। সেখানে কিন্তু কীরকমভাবে কার্বনের জারণ সংখ্যা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা রেঞ্জ আছে, যেটা হচ্ছে -4 2 +4, এই রিজিয়নের মধ্যে কিন্তু থাকবে, এর বাইরে কিন্তু যাবে না, -4 থেকে +4। এবং এখানে কিন্তু প্রতিটা কার্বন যে সিঙ্গেল বন্ড বা ডবল বন্ড বা ট্রিপল বন্ড যাই থাকে না কেন, প্রতিটাকে কিন্তু আলাদা আলাদা ইউনিট ধরতে হবে। যেমন CH3 এটা আমরা দেখছি, CH3 ক্ষেত্রে এদিকে একটা ইউনিট, এদিকে একটা ইউনিট, দুটো যখন আলাদা আলাদা ইউনিট, তখন আমাকে কিন্তু এই কার্বনে একবার অক্সিডেশন নাম্বার হিসাব করতে হবে, এটা একটা আলাদাভাবে হিসাব করতে হবে, দুটোকে কিন্তু একসঙ্গে করলে হবে না। তাহলে এই কার্বনে যখন অক্সিডেশন নাম্বার হিসাব করবো, এর সঙ্গে 3টা হাইড্রোজেন আছে, আমরা জানি যে প্রতিটা হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কী হয় +1, 3টের জন্য কত +3, তাহলে হচ্ছে 3টের জন্য যদি +3 হয়, তাহলে এবার কী করতে হবে, এদিকটা 0 করতে হবে, তাহলে এই কার্বনের মাথায় কত আসছে -3। একইভাবে ঠিক এদিকেও তাই, এই কার্বনের মাথায় হচ্ছে -3। এবার যদি চলে আসি CH2 ইথিলিন, এখানে আমরা দেখতে পাচ্ছি এইদিকে একটা ইউনিট আর এদিকে একটা ইউনিট, তাহলে এই যে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, তাহলে দুটো হাইড্রোজেন মানে হচ্ছে +2, তাহলে এইটা যদি 0 করতে হয় তাহলে এই কার্বনের মাথায় আসবে -2। এবং একইভাবে এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন, তাহলে এর মাথায় আসবে -2। ওকে, নেক্সট অ্যাসিটিলিন CH111CH, CH111CH মানে হচ্ছে এদিকে একটা ইউনিট, এদিকে একটা ইউনিট, একটা হাইড্রোজেন আছে +1, তাহলে এটাকে যদি এদিকটা 0 করতে হয় তাহলে এই কার্বনের মাথায় -1, এদিকেও তাই, হাইড্রোজেন একটা আছে +1, এটা হচ্ছে -1। এবার আমরা চলে আসবো CH2Cl2 মিথিলিন ক্লোরাইড যখন আমরা করছি তখন সেখানে দেখি CH2Cl2 ক্ষেত্রে কি দুটো ক্লোরিন। খেয়াল রাখতে হবে, এখানে আরেকটা কথা বলে দিই, যখন আমরা এই জৈব যৌগ করবো তখন কিন্তু সেখানে ক্লোরিন বা ব্রোমিন বা ফ্লোরিন বা আয়োডিন যে কোনো হ্যালোজেন থাক না কেন, তার অক্সিডেশন নাম্বার কিন্তু -1 ধরতে হবে। তাহলে হাইড্রোজেন কত, দুটোর জন্য +2, দুটো ক্লোরিন তার জন্য কত -2, কার্বনটা যদি x হয় তাহলে x কি 0, কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি x 0, অর্থাৎ কার্বনের এখানে কিন্তু অক্সিডেশন নাম্বার 0। বলেছিলাম যে -4 থেকে +4 পর্যন্ত হবে, তার মধ্যে 0 কিন্তু পড়ে যাচ্ছে, কার্বনের অক্সিডেশন নাম্বার এখানে 0। CH3 বলেছি, দুটো আলাদা আলাদা। CH3 ক্ষেত্রে আগেই আমরা হিসাব করেছি,
-3। এবার COOH, দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেনের জন্য হচ্ছে -2 করে -4, একটা হাইড্রোজেন আছে তার মানে +1, আর এই যদি কার্বনটা যদি x ধরা হয় তাহলে এটা x ইজ ইকুয়াল টু, আমি বলেছি যে এই পোর্শনটাকে আবার 0 করতে হবে, তাহলে সেখানে আমরা কী পাচ্ছি যে x ইজ ইকুয়াল টু +3, এই কার্বন হচ্ছে +3। ওকে, নেক্সট CH3CONH2, CH3CONH2 মানে অ্যাসিটামাইড, এই কার্বনটা তো বোঝাই যাচ্ছে আগের মতোই -3। এবার এই কার্বনের ক্ষেত্রে কি অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। অক্সিজেন বললাম যেমন জারণ সংখ্যা -2, নাইট্রোজেন যদি থাকে অর্গানিক কম্পাউন্ডে তার জারণ সংখ্যা আমাকে -3 ধরতে হবে। তাহলে অক্সিজেনের জন্য -2, নাইট্রোজেনের জন্য -3, দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনের জন্য হচ্ছে +2, কার্বন একটা, x ইজ ইকুয়াল টু 0। তাহলে +2 -2 ক্যান্সেল হয়ে গেল, দেয়ারফোর x ইজ ইকুয়াল টু আবার কিন্তু আমরা পাচ্ছি +3। তাহলে এখানেও কিন্তু এই কার্বনটার জারণ সংখ্যা হচ্ছে +3। এরপরে অর্গানিক কম্পাউন্ড আর একটা CH3COCH3 অ্যাসিটোন, বাঁ দিকের এবং ডান দিকে যে দুটো CH3 তো করাই আছে আমাদের, CH3 -3 কার্বনের সঙ্গে একটা অক্সিজেন, তাহলে অক্সিজেন যদি -2 হয় তাহলে 0 করতে গেলে কি এই কার্বনের মাথায় আসবে +2, +2 -2 ওভারঅল 0। প্রতিটা কার্বনকে আলাদা আলাদা ইউনিট ধরে কিন্তু এগুলো হিসাব করতে হবে। CCl3CHO, ক্লোরিন অর্থাৎ হ্যালোজেন আছে, তাহলে এক একটা হ্যালোজেন মানে -1, তিনটে হ্যালোজেন, তাহলে এই ইউনিটটা যদি আমরা কনসিডার করি, এই পোর্শনটা যদি কনসিডার করি, তাহলে এক একটা হ্যালোজেন হচ্ছে -1, তিনটের জন্য -3, তাহলে এখানে হচ্ছে কত আসবে প্লাস, এটা যদি আমি x ধরেও নিই তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, দেয়ারফোর x ইজ ইকুয়াল টু +3, তাহলে এটা এই কার্বনের মাথায় চলে এলো +3। আর CHO, একটা অক্সিজেন হচ্ছে -2, একটা হাইড্রোজেন হচ্ছে কত +1, তাহলে পড়ে আছে কত -1, তাহলে আমাকে 0 করতে গেলে কত দরকার +1, অর্থাৎ এই কার্বনের অক্সিডেশন নাম্বার কিন্তু, কার্বনে কিন্তু ভ্যারাইটিস অক্সিডেশন নাম্বার থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে +1 চলে এলো। CH2Cl, CH2CN, এখানে কি CH2, এটা একটা Cl একটা ইউনিট, CH2Cl এই একটা ইউনিট, দুটো হাইড্রোজেন +1 করে +2, একটা ক্লোরিন -1, তাহলে থাকছে কত +2 -1, আর এই কার্বনটা যদি x হয় তাহলে x ইজ ইকুয়াল টু, এইটা টোটালটাকে 0 করতে হবে, তাহলে আমরা কি পাচ্ছি যে x ইজ ইকুয়াল টু -1, এই কার্বনটার ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার -1। CH2, মাঝখানে একটা কার্বন রয়েছে, তার সঙ্গে দুটো হাইড্রোজেন মানে +1 করে দুটো +2, তাহলে 0 করতে গেলে -2। CN, বললাম একটু আগে যে নাইট্রোজেন যদি থাকে তার অক্সিডেশন নাম্বার ধরতে হয় -3, তাহলে এটাকে 0 করতে গেলে আসবে, অর্থাৎ দেখা গেল একই কম্পাউন্ড, তার মধ্যে একটা কার্বন -1, একটা -2, একটা +3, বিভিন্ন কার্বনের ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু অক্সিডেশন নাম্বার কিন্তু এইভাবে আসছে। আর একটা এক্সাম্পল, সেটা হচ্ছে CH2OH, ইথিলিন গ্লাইকল, তা CH2OH এটা একটা ইউনিট, CH2OH, আবার এদিক থেকে CH2, এটা হচ্ছে OH আর একটা ইউনিট, তাহলে CH2OH এখানে দুটো হাইড্রোজেন, এই একটা, তিনটে হাইড্রোজেনের জন্য +3, প্রতিটা হাইড্রোজেন +1 করে, একটা অক্সিজেন -2, একটা কার্বন, x ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা কি পাচ্ছি x + 1 ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর x ইজ ইকুয়াল টু -1, তাহলে এটা হচ্ছে -1 যদি হয়, ঠিক একই রকম এইভাবে এটার ক্ষেত্রেও তাই -1, তাহলে দেখা গেল দুটো কার্বনেই কিন্তু অক্সিডেশন নাম্বার কিন্তু -1 করে হচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডগুলোর যে অক্সিডেশন নাম্বার সেগুলো আমরা কিন্তু হিসাব করতে পারবো। এবার যেটা আলোচনা করছি, জারণ সংখ্যার পরিবর্তনের সাপেক্ষে জারণ এবং বিজারণ। আগে আমরা ইলেকট্রনীয় মতবাদের সাথে জারণ বিজারণ বলেছিলাম, যে ইলেকট্রন বর্জন সেটা হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এবার জারণ সংখ্যার পরিবর্তনের সাপেক্ষে আমরা জারণ বিজারণকে কীভাবে বলবো, যদি কোনো মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পায় কোনো রাসায়নিক বিক্রিয়ায়, তাহলে সেই মৌলটির জারণ ঘটবে, আর যদি কোনো মৌলের জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে তার কিন্তু বিজারণ ঘটবে। খুব একটা সিম্পল নিয়ম, মৌলের জারণ সংখ্যা দেখে নেব রাসায়নিক বিক্রিয়ার পূর্বে কি আছে আর পরে কি আছে। পূর্বে থেকে পরে যদি রাসায়নিক জারণ সংখ্যা বৃদ্ধি পায় তবে তার জারণ হবে, আর যদি জারণ সংখ্যা হ্রাস পায় তবে তার কিন্তু বিজারণ হবে। উদাহরণ দেখা যাক, H2S + Br2 আমাদের খুব একটা কমন রিয়াকশান, 2HBr + S। এখানে আমরা দেখে নিই যে কোন কোন মৌলগুলো জারণ সংখ্যা বিক্রিয়ার পূর্বে কত। হাইড্রোজেন জারণ সংখ্যা +1,
দুটো হাইড্রোজেন যেহেতু তাহলে +2, তাহলে সালফার -2। ব্রোমিন মুক্ত অবস্থায় আছে, জারণ সংখ্যা 0, 2HBr, অর্থাৎ এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, কারণ হাইড্রোজেন সবসময় +1 হয়, তাহলে বিআরটা কত হবে, 0 করতে গেলে -1। আর এখানে সালফার কিন্তু মুক্ত অবস্থায়, তার মানে জারণ সংখ্যা 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার জারণ সংখ্যা বাড়লো আর কার জারণ সংখ্যা কমলো। সালফার এর জারণ সংখ্যা ছিল কত, -2, সেখান থেকে কি হয়েছে, জারণ সংখ্যাটা চেঞ্জ হয়ে 0 হয়েছে, তাহলে জারণ সংখ্যাটা কি হলো, বাড়লো। জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি, জারণ। তাহলে এখানে H2S এর সালফার পরমাণু জারণ ঘটেছে। ব্রোমিন জারণ সংখ্যা ছিল 0 বিক্রিয়া পূর্বে, যখন বিক্রিয়া ঘটে গেল তখন তার জারণ সংখ্যা কত হলো, -1। তাহলে কি হয়েছে, জারণ সংখ্যা হ্রাস হয়েছে, 0 থেকে কমে গেছে, তাহলে এটা কি হয়েছে, বিজারণ হয়েছে। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে কার জারণ আর কার হচ্ছে বিজারণ। খুব একটা সিম্পল নিয়মের সাহায্যে আমরা কিন্তু খুব সহজে বলতে পারবো। একইভাবে 2NH3 + 3CuO, এটাও খুব কমন রিয়াকশান। তাহলে সেখানে কি হয়, 3Cu + N2 + 6H2O। এখানে যদি আমরা হিসাব করি, কিউপ্রিক অক্সাইড, কপার, অক্সিজেন হচ্ছে -2, তাহলে কপার হচ্ছে +2। আর NH3, সেখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3, হাইড্রোজেন যেহেতু +1 করে আছে। কপার মুক্ত অবস্থায়, নাইট্রোজেন মুক্ত অবস্থায়, আর এখানে হাইড্রোজেন +1, অক্সিজেন -2। হাইড্রোজেন হচ্ছে +1 আর অক্সিজেন -2। তাহলে এবার -3 নাইট্রোজেনের জারণ সংখ্যা ছিল, সেখানে হয়েছে 0। তা -3 থেকে 0 মানে কি, জারণ সংখ্যা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ, অর্থাৎ অ্যামোনিয়ার যে নাইট্রোজেন পরমাণু সেটা জারিত হলো। তাহলে কে বিজারিত হলো, জারণ ঘটলেই বিজারণ ঘটবে। কপার অক্সাইডে কপার ছিল +2, সেখানে কপার হয়ে গেল 0, অর্থাৎ +2 থেকে 0 হয়ে গেল। তো +2 থেকে 0 মানে কি, জারণ সংখ্যা হ্রাস পেল, তাহলে এইটা হচ্ছে বিজারণ, রিডাকশন। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু খুব সহজে জারণ বিজারণ বলতে পারবো, জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি থেকে। এবার কিছু বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, যেমন এই বিক্রিয়াটাও আমরা খুব দেখেছি যে অক্সিজেন প্রস্তুতিতে KClO3 কে উত্তপ্ত করলে তৈরি হয় KCl + O2। KClO3-তে যদি আমরা দেখি ক্লোরিনের অক্সিডেশন নাম্বার, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +5, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, -2। এবার যখন বিক্রিয়া ঘটে গেছে তখন ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1, অক্সিডেশন নাম্বার 0, কারণ অক্সিজেন মুক্ত অবস্থায়। তাহলে এখানে -2 থেকে কি হলো, 0 হলো, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেল। আর +5 থেকে কি হয়েছে, এখানে যে +5 থেকে -1, জারণ সংখ্যা কমে গেছে। তাহলে এইটা কি হয়েছে, জারণ সংখ্যা হ্রাস মানে বিজারণ। এটা কি, জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ। তাহলে দেখা গেল একই সঙ্গে একটা যৌগের দুটো মৌলই কিন্তু একজন জারিত হয়েছে, একজন বিজারিত হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অটো অক্সিডেশন রিডাকশন, অর্থাৎ শত জারণ বিজারণ। একটা যৌগেরই দুটো মৌল একবার জারিত হলো, একজন ক্লোরিনটা কি হচ্ছে, বিজারিত হলো, আর অক্সিজেনটা জারিত হলো। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অটো অক্সিডেশন রিডাকশন বা শত জারণ বিজারণ। আরেক ধরনের রিয়াকশান 3Cl2 + 6NaOH, যেটি তৈরি হচ্ছে 5NaOH + NaClO3, বা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর H2O। তাহলে এখানে কি, যদি আমরা দেখি ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা কত, ক্লোরিন মুক্ত অবস্থায় 0 আছে। NaCl ক্লোরিন কত, -1, NaClO3 কত, +5। তাহলে ক্লোরিন এখানে দেখা গেল 3 × 2, 6টা ক্লোরিন পরমাণুর মধ্যে 5টা তার জারণ সংখ্যা কী হয়েছে, 0 থেকে কমে গেছে, -1 হয়ে গেছে। তাহলে এটা কি হয়েছে, বিজারণ। আবার একটা যে ক্লোরিন পরমাণু তার জারণ সংখ্যা কী হয়েছে, বেড়ে গেছে, 0 থেকে +5, তাহলে এটা কি, জারণ। তাহলে দেখা গেল একটাই মৌল, তার কিছু পরমাণু বিজারিত হলো আর কিছু পরমাণু জারিত হলো। এই রকম ধরনের যদি হয় রিয়াকশান, তখন তাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। অর্থাৎ এখানে কিন্তু একটা মৌলই তার কিছুটা জারিত হবে, কিছুটা বিজারিত হবে। আগেরটা ছিল কি, একটা যৌগের দুটো ভিন্ন পরমাণু, আর এটা কিন্তু একটাই মৌল, তার কিছুটা পরমাণু জারিত এবং কিছুটা পরমাণু বিজারিত হবে। একে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। এইরকম ধরনের লাস্ট যেটা রিয়াকশান আছে সেটা হচ্ছে এইরকম রিয়াকশানটা KBrO3 + 5KBr + 6HCl দিয়ে তৈরি হচ্ছে 3Br2 + 6KCl + 3H2। ঠিক একইভাবে
এর অপোজিট রিয়াকশান যেটা সেটা হচ্ছে এটা KBr -1 KBrO3 ব্রোমিন +5 যখন রিয়াকশান করলো তখন দেখা যাচ্ছে যে তৈরি হলো কি ব্রোমিন 0, অর্থাৎ +5 ছিল ব্রোমিন আর এখানে -1, তারা কি করছে একই সঙ্গে একটা ইন্টারমিডিয়েট একটা অবস্থায় পৌঁছাচ্ছে। এর জারণ সংখ্যাটা কী হলো +5 থেকে কমে গেল, এর -1 থেকে বেড়ে গেল। তাহলে এই ধরনের যে বিক্রিয়া এটা ক্ষেত্রে কী হয়েছে, উল্টো হচ্ছিল। একই মৌল কিছুটা জারিত এবং কিছুটা বিজারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে একই মৌল তারা দুটো ভিন্ন যৌগে ভিন্ন জারণ অবস্থা ছিল, বিক্রিয়া করার পর একই একটা অন্তর্বর্তী জারণ অবস্থায় এসে পৌঁছাচ্ছে। এই ধরনের বিক্রিয়া এটা হচ্ছে এর অপোজিট রিয়াকশান, তাই একে বলা হয় কম প্রপোর্শনেশন রিয়াকশান। এই ধরনের বিক্রিয়ার নাম হলো কম প্রপোর্শনেশন রিয়াকশান। ওকে, এবার কিন্তু এখানে একটা প্রশ্ন হতেই পারে যে তাহলে কি যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় কি জারণ বিজারণ বিক্রিয়া? সেটা সবসময় নাও হতে পারে। যেমন একটা উদাহরণ দিয়েছি যে AgNO3 + NaCl AgCl + NaNO3, এখানে যদি আমরা জারণ সংখ্যা হিসাব করে দেখি কারুর জারণ সংখ্যা বাড়েও নি কমেও নি। যেমন Na+ এখানে আছে, Cl- আছে, তারপরে এখানেও Cl- আছে, এখানে ছিল Ag+ আর NO3-, তার নাইট্রোজেনের জারণ সংখ্যা আমরা হিসাব করেছি +5 -2, এখানেও তাই +1, এখানে নাইট্রোজেন +5 -2, অর্থাৎ কারোরই কোনো কিন্তু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় বিনিময় বিক্রিয়া। ইন্টারচেঞ্জ হয়েছে, র্যাডিক্যালগুলো ইন্টারচেঞ্জ হয়েছে বা মেটাথেসিস। আবার এই ধরনের একটা বিক্রিয়া আমরা দেখেছি NH3 + HCl NH4Cl, এখানেও কিন্তু কারোর জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটেনি। নাইট্রোজেন NH3 তে জারণ সংখ্যা -3, হাইড্রোজেন +1, এখানেও হাইড্রোজেন +1, ক্লোরিন -1। NH4Cl আগে আমরা হিসাব করেছি, নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন হচ্ছে -3, হাইড্রোজেন +1, ক্লোরিন -1। তাহলে এখানে কিন্তু কোনো কারো জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি হয়নি, সুতরাং এটিও জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটি হচ্ছে একটি অ্যাসিড বেস রিয়াকশন। কাজে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো বিক্রিয়া মানেই কিন্তু যে সেখানে জারণ বিজারণ ঘটবে তা কিন্তু নয়। জারণ বিজারণ ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে। জারণ বিজারণ ঘটবে কি না সেটা আমরা দেখে নেব, যদি কারোর জারণ সংখ্যার পরিবর্তন হয় তবেই কিন্তু সেটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। আজ আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এর পরের দিন আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী অংশটা আলোচনা করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ।